জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় 2 পুলিশের মৃত্যুদণ্ড। হাতি খুনের মামলায় ফয়সাল করিমের অস্ত্র আইনে 10 বছরের কারাদণ্ড। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাতিল। জামুকা সংশোধনী বিলে পাক বাহিনীর সহযোগীর তালিকায় জামাত, বিরোধী দলের ওয়াকআউট। জ্বালানি তেলের হাহাকার চলছেই, খাদ্য সংকটের শঙ্কা ব্যবসায়ীদের। 3 দিন করে অনলাইন অফলাইন ক্লাসের পরীক্ষামূলক সূচি ঘোষণা শিক্ষামন্ত্রী। সরকারের মোকাবেলার চেষ্টার মাঝেও হামে আরো 7 শিশুর মৃত্যু। সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটছেন অভিভাবকরা। ইসরায়েলি গোলায় লন্ডভন্ড লেবানন। যুদ্ধবিরতি আলোচনায় ইসলামাবাদে বসছে ওয়াশিংটন ও তেহরান। চুক্তিতে না এলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 24শে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পলাতক বরখাস্ত 3 পুলিশ কর্মকর্তাকে দেয়া হয়েছে যাবজ্জীবন। এই রায় প্রত্যাখ্যান করেছে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামি এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই রায়ে সন্তুষ্ট নন আবু সাইদের পরিবার। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। টানা 36 দিনের জুলাই আন্দোলনে 2024-এর 16 আগস্ট পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলির সামনে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে এই জুলাই যোদ্ধা, যার আত্মত্যাগের মধ্য দিয়েই ছাত্র জনতার জুলাই আন্দোলন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গ্রেপ্তার হওয়া 6 জন এবং পলাতক 24 আসামি সহ মোট 30 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। আবু সাইদকে সরাসরি গুলির অভিযোগে 2 পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে দেয়া হয় মৃত্যুদণ্ড। পলাতক থাকা 3 পুলিশকে দেয়া হয়েছে যাবজ্জীবনের সাজা। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, সুজন চন্দ্র ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই মামলায় 1 নম্বর আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, 2 নম্বর আসামি রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু ও ছাত্রলীগ নেতা পমেল বড়ুয়াকে 10 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আবু সাইদের পিতামাতা সহ স্বজনরা। আবু সাইদকে হত্যার নির্দেশদাতাদেরও সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তারা। এই রায়ে সন্তুষ্ট নয় আমি। কনস্টেবলের ঘেরে মৃত্যুদণ্ড হয়েছে, তাদের উপর লেভেলের অফিসাররা যারা সমর্থন করেছে গুলি করার জন্য, মারার জন্য, তাদেরাই আড়ে গেছে। আমার ছেলে বিচার এখনো সঠিক হয় নাই, বিচার আরো করতে নাকি। আমরা এই জন্য আমার অন্তর ঠান্ডা হয় নাই। রায়ের পর তা প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। আসামি পক্ষের আইনজীবীরাও রায়ে সংক্ষুব্ধ, আপিল করার কথাও জানিয়েছেন তারা। যে আর্গুমেন্টগুলো আমরা করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই রায়টি প্রত্যেকটা আসামির ক্ষেত্রে সংক্ষুব্ধতার কোনো জায়গা আছে এবং প্রত্যেকজন আসামি হয়তো সংক্ষুব্ধতার সেই জায়গা অনুসারে আপিল করবেন। আবু সাইদের পিতা সহ 25 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এই রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এই রায় দেন। গেল রবিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 2024 সালের 7 নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। সে সময় পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এই ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে র্যাব। গেল বছরের 17 নভেম্বর পর্যন্ত ফয়সাল এ মামলায় জামিনে ছিল। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে আর দেখা যায়নি। এর মধ্যে গত মাসে ভারতে গ্রেফতার করা হয় ফয়সালকে। হাদি হত্যার বিষয়ে মামলার বিষয়ে সরকার সবসময় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং হাদি যেন ন্যায় বিচার পায় সেই বিষয়ে সরকার সবসময় সচেষ্ট এবং এই আসামিকে আনার ব্যাপারে ফেরত আনার ব্যাপারে সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। জাতীয় সংসদে পাশ হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026। সংশোধিত এ আইনে 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুসলিম লীগ, জামাত ইসলামী এবং নিজামে ইসলাম সহ আরও কয়েকটি পক্ষ। এছাড়াও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাদ দেওয়া হয়েছে। কয়েকটি বিলের বিষয়ে আপত্তি সত্ত্বেও তা পাশ হওয়ায় ওয়াকআউট করেছে বিরোধী দল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সূচি অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026 জাতীয় সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এ বিলের বিষয়ে সংসদে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনা এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ। কি আছে এখানে? আছে তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে। তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজামে ইসলাম পার্টি। পাক সেনাবাহিনীর সাথে আরও কিছু অ্যান্সিলারি ফোর্সের সাথে 3টা রাজনৈতিক দলের নাম এসেছে এবং বর্তমান উপস্থাপনায় বা প্রস্তাবনায় তৎকালীন এই 3 সংগঠনের কথা বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। সংসদে বিলটি উত্থাপিত হলে সংখ্যাগরিষ্ঠের কণ্ঠভোটে তা গৃহীত হয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এছাড়াও টেলিযোগাযোগ সংশোধন বিল, গ্যাস সংশোধন বিল, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল সহ বেশ কয়েকটি বিল পাশ হয় সুস্থ ধারায়। এরপর দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দিয়ে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপন করা হলে আপত্তি দেয় বিরোধী দল। আজকেও এই বিষয়ে জনমত নেওয়ার সুযোগ রয়েছে মাননীয় স্পিকার। আপনারা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন, জনমতকে যদি আপনারা সম্মান করেন, তাহলে এই বিষয়টি জনমত দিয়ে যাচাই করে। এর উত্তরে বিলটি পাশের যৌক্তিকতা তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা এই আইনে করা আছে মাননীয় স্পিকার। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। এর পরপরই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সংসদে উত্থাপিত আকারে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ হলো। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন।
সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ ও পুনর্প্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রোহিতকরণ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এছাড়া এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন এবং পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল সহ পাশ হয়েছে আরও বেশ কয়েকটি বিল। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন রোহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রোহিতকরণ বিল পাশের সময় বিরোধী দলের আপত্তি এবং আইনমন্ত্রীর বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সংশোধন বিল 2026 বৃহস্পতিবার সকালে সংসদে দিনের কার্যক্রম শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ আইনে পরিণত করার কাজ শুরু হয়। সময়ের বাধ্যবাধকতা থাকায় কোনো বিতর্ক ছাড়াই বিলগুলো পাশ হতে থাকে। জয়যুক্ত হয়েছে। তবে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনর্প্রচলন বিল 2026 উত্থাপন করা হলে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি দেয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়। এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। এই বিলটি রহিতকরণের প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। 25 সালের অধ্যাদেশের 16 ধারাটা যদি একটু কেউ ভালো করে পড়েন তাহলে দেখবেন এটা ভিকটিমের জন্য আরেকটি মানবাধিকার লঙ্ঘনের সমান। প্রশ্নটা হলো, তদন্তের পরে মানবাধিকার কমিশন যখন আপনার মতো নিরপেক্ষ চেয়ারে বসে দুই পক্ষকে শুনানি দিচ্ছেন, শুনানির শেষে তারপরে আপনি যে বাদী হয়ে এক পক্ষের মামলা করলেন, ক্যান ইট বি কল্ড এ রিজনেবল ল? এরপর বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে উত্থাপন করা হলে তাতেও আপত্তি জানায় বিরোধী দল। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছিল, রাষ্ট্রের 3টি অঙ্গের কেউই সার্বভৌম নয়, প্রতিটি অঙ্গ সংবিধানের বিধিবিধান সাপেক্ষে স্বাধীন, শ্রেষ্ঠত্ব শুধু সংবিধানের, রাষ্ট্রের 3টি অঙ্গই সংবিধানের বিধিবিধান মেনে চলতে বাধ্য। আজকে আমাদের কাছে মনে হয়, যখন এই সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন আমাদের সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম, তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই এলএলবি করা থেকে শুরু করে এলএলএম করা থেকে শুরু করে বার করা থেকে শুরু করে পিএইচডি করা থেকে শুরু করে সকলই বৃথা, আবার আইন নতুন করে শিখতে হবে আমাদেরকে। এর জবাবে আইনমন্ত্রী অধ্যাদেশটি রহিতকরণের কার্যকরণ তুলে ধরেন। উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের 3টি অঙ্গ কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটি পাশ হয়। এরপর সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপন করা হলে এই বিল নিয়েও পক্ষে বিপক্ষে বিতর্ক জমে ওঠে অধিবেশনে। অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন, সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না। এই জুলাই সনদের 31 নম্বর ধারার মধ্যে বলা আছে, এই সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই। ওনারা আর্টিকেল 31-এর লেফট হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট হ্যান্ড কলামে আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হইবে। এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন। আমরা বিএনপি বলেছি যে আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। এই জায়গাটা এসে আসেন,
আমরা সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করতে চাচ্ছি, আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। আমার মনে হয় পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয় এই বিলটিও হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিল 2026 পাস। নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে বিএনপি। অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, তাদের উদ্দেশ্য জনগণের সাথে প্রতারণা করা। এর প্রতিবাদ জানাতেই ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারা চান না এখানে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থাকুক, কিন্তু বিএনপি আগের সময়ই ফিরে গেছে। তারা প্রমাণ করেছে হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো ছিল। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় প্রশাসন যেন দাঁড়াতে না পারে। আজ সংসদকে কলুষিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যেগুলো নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট ছিল, সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হয়েছিল। উপস্থাপন করার পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা সেখানে আমাদের সুস্পষ্ট বক্তব্য বিরোধী দলের প্রতিনিধিরা সেখানে পেশ করেন এবং তার সুস্পষ্ট কোনো জবাব সরকারের যারা দায়িত্বশীল, যারা মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছিলেন, তাদের থেকে আমরা পাইনি। আমরা জনস্বার্থে আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই, আর সেই বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারক নিয়োগ এবং স্বাধীন সচিবালয় বিচার বিভাগের কায়েম হওয়া অতি জরুরি, যা ইতিমধ্যে একটি রায়ের মাধ্যমেও গতকাল এটা জনগণের সামনে এসেছে যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে, তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল, সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক। বেলা 3টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন মিল্টন ডিক। বৈঠকে তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধি দল এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন। রাজধানীর খিলগাঁওয়ের 5 বছরের শিশু রাতুল ও আগারগাঁওয়ের পানি বিক্রেতা বৃদ্ধা শাহনুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। 5 বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা, এমন একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধ শাহনুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। আজ রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মুমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধ শাহনুরের সাথে সাক্ষাৎ করতে যায় প্রতিনিধি দলটি। জ্বালানি তেলের এলোমেলো পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। রাজধানীর পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন এখনও। তেল বরাদ্দ না পেয়ে বন্ধ অনেক পেট্রোল পাম্প। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট কাটলেও জ্বালানি তেলে স্বস্তি ফিরতে সময় লাগবে। এদিকে তেল বিতরণে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু করেছে সরকার। রিপোর্ট রেশান নাসরুল্লাহর। জ্বালানি তেল নিতে রাজধানীর পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনের চিত্রটির ইতিবাচক কোনো পরিবর্তন নেই। কোনো পাম্পে লেখা রয়েছে তেল না থাকায় বিতরণ বন্ধ, আবার কোনোটিতে লাইনে দীর্ঘ অপেক্ষায় থেকে তেল নিচ্ছেন গাড়ির মালিকরা। সরকারের কোনো উদ্যোগে যেন কাজে আসছে না। আগে যেমন 20,000-22,000 লিটার তেল আমাদের সেল হতো, 24,000 লিটার সেল হতো। এখন চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 35,000, 36,000, 38,000 লিটার তেল আমাদের প্রতিদিন সেল করতে হয়। সব পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে, কিন্তু কখনো সকালে দেয়, কখনো বিকেলে দেয়। অ্যাট এ টাইম যদি সবগুলো পাম্পে তেল দেয়, তাহলে এই যে প্রেশারটা থাকবে না। গাড়িগুলো 3 কিলোমিটার 5 কিলোমিটার মতো দীর্ঘ হয়ে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ ভিত্তিক ফুয়েল পাস চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকট নেই, ফলে আপনাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই আপনারা নিয়মিতই পাবেন। পাইলটিংয়ের উদ্দেশ্যে আমরা 2টো ফিলিং স্টেশনে কাজ শুরু করেছি। মোটরসাইকেলকে ফোকাস করে আমরা কাজটা শুরু করেছি। তো আমরা 2টা ফিলিং স্টেশনের মাধ্যমে কাজ শুরু করেছি। আশা করছি যে আস্তে আস্তে আমরা ঢাকা শহরটা পুরোটা কভার করতে পারবো। তারপরে আমরা হয়তো দেশব্যাপী রেপ্লিকেট করার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের শান্তির বাতাসে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি পণ্যের দাম। অর্থনীতিবিদরা বলছেন সহসাই এর সুফল মিলবে না, তবে সুযোগ কাজে লাগিয়ে জ্বালানি সংগ্রহে উদ্যোগ নিতে হবে সরকারকে। এখন যেহেতু শান্তির মতো অবস্থা তৈরি হচ্ছে, তো এই অবস্থায় ইতিমধ্যে যে জাহাজগুলো আটকা পড়েছিল সেগুলো ছাড়ানোর জন্য সবাই কিন্তু চেষ্টা করছে এখন। আর অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন যে অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব তারা হয়তো দিয়ে দিবে, যার ফলে শুধুমাত্র বাংলাদেশ নয় বরং পৃথিবীর সব দেশই কিন্তু জ্বালানির জন্য মরিয়া হয়ে উঠছে এই সময়টাতে। এই অবস্থাতে আমার মনে হয় না যে খুব দ্রুত আসলে সংকটটা কাটতে পারে, যদিও কিছুটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তত 2 সপ্তাহ যে সময় রয়েছে হাতে, তো সেই 2 সপ্তাহ সময়ের মধ্যে তো অনেকেই আসলে এই এনার্জিটা সিকিউর করতে চাইবে। বিশ্লেষকরা বলছেন আপাতত বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম পড়তির দিকে থাকলেও যে কোনো সংকটে সেটি বাড়তে পারে। তাই জ্বালানি কিনতে অর্থের যোগান নিশ্চিতে সচেষ্ট থাকতে হবে সরকারকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকটে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ জানান, মধ্যপ্রাচ্য সংকটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপির অন্তত 1% কমবে। জ্বালানি ব্যবসায়ীরাও বলছেন সরকারের স্বল্প মজুদ দিয়ে তেলের বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বাড়ানো ও জ্বালানি খাত লুটেরাদের বিচার নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। যুদ্ধের কারণে অস্থির গোটা মধ্যপ্রাচ্য। দূরদেশের সেই অস্থিরতার আঁচ লেগেছে দেশের পেট্রোল পাম্পগুলোতে। বৈশ্বিক এই সংকটে বিদ্যুৎ ও খাবারের দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় ঢাকা চেম্বার অব কমার্স। নতুন চালান সময় মতো না পৌঁছালে দেশের একমাত্র রিফাইনারির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ জানিয়েছেন, চাহিদার তুলনায় প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। জ্বালানির অভাবে ধুঁকছে বেশিরভাগ কলকারখানা। এতে বাজারে ঘাটতির পাশাপাশি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তার। দেশের ভেতরের সেবা ও পণ্য সরবরাহ এবং বিদেশে পণ্য ও সেবা রপ্তানির উভয় ক্ষেত্রেই সমস্যা ঘনীভূত পর্যায়ে রয়েছে। পাশাপাশি বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে, ফলে সরকারকে দেশি ও বিদেশি উৎস থেকে বেশি ঋণ নিতে হতে হবে। বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশের জিডিপির প্রায় 1% ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য 2026 সালে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমে 3.5% হতে পারে। পেট্রোলিয়াম ডিলার ও পাম্প মালিকরা বলছেন, দেশে জ্বালানির যে মজুদ তা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা বেশ কঠিন। প্রয়োজনের অতিরিক্ত তেল যাতে কেউ রোধ করতে না পারে সেটা রোধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো বাস্তব উদ্যোগ গ্রহণ করা হয়নি। মজুদ সক্ষমতা বাড়াতে হবে। 3 নম্বর, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেলে শুল্ক কমিয়ে স্থানীয় বাজারে সহনীয় পর্যায়ে তেলের মূল্য রাখতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে জোর দিতে হবে। এর ছাড়া এখান থেকে বিকল্প কোনো পথ নাই। বাট আমরা এখানে যেই স্ট্র্যাটেজিক রিজার্ভের কথা বলছি সেটা কিন্তু স্টোরেজ, রাইট? সো ইউ ওয়ান্ট টু স্টোর এমন একটা অ্যামাউন্ট যেট উইল গিভ আস সাম কমফর্ট। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকার জ্বালানির মজুদ বৃদ্ধির দিকে নজর না দিয়ে ব্যস্ত ছিল লুটপাটে। সেই সব জ্বালানি অপরাধীদের বিচার হওয়া জরুরি। সরকারের 75টা কোম্পানি কম বেশি রয়ে গেছে, ভেঙে ভেঙে কোম্পানি বানানো হয়েছে। তারা মুনাফাখোর হিসেবে কত মুনাফা অর্জন করে, আর সেই মুনাফার টাকা কত গভর্নমেন্টকে দেয়। তৌফিক ইলাহীর নেতৃত্বে এই বিপর্যয়গুলো ঘটেছে। আর যারা অপরাধ করেছে তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে বিচার শুরু করেন। যদি এই বিচার না করেন তাহলে আপনার সরকারের আমলে যারা দায়িত্বে আছে তারাও এরকম চুরি করবে, এরকম অর্থ পাচার করবে। সংকট বিবেচনায় ভোক্তাদের অতিরিক্ত তেল না কেনার পাশাপাশি সরকারকে জ্বালানি ব্যবস্থাপনা জোরদারের তাগিদ দেন আলোচকরা। আমার গ্যাস লাগবে, আমার সার কারখানা বন্ধ হয়ে গেছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
আগামী 15 এপ্রিলের মধ্যে দেশে আসছে তরল করা প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলী পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে আরও 5টি ট্যাঙ্কার। এদিকে মালয়েশিয়া থেকে 26,000 টন অক্টেন নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করল এমটি সেন্ট্রাল স্টার নামে একটি ফুয়েল ট্যাঙ্কার। শুক্রবার মালয়েশিয়া থেকে মর্নিং জেন নামে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী ট্যাঙ্কার দেশের জলসীমায় আসবে। একই দিনে এমএই নামে আরেকটি ট্যাঙ্কারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে তরল করা প্রাকৃতিক গ্যাস। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরল করা প্রাকৃতিক গ্যাস নিয়ে আসবে কংটং নামের আরেকটি জ্বালানিবাহী ট্যাঙ্কার। 13 এপ্রিল মালয়েশিয়া থেকে পল নামের আরেকটি জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং 15 এপ্রিল অস্ট্রেলিয়া থেকে মারান গ্যাস হাইড্রা নামের আরেকটি ট্যাঙ্কার দেশের জলসীমায় আসবে এলএনজি নিয়ে। এর আগে বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়া থেকে 26,000 টন অক্টেন নিয়ে পৌঁছেছে এমটি সেন্ট্রাল স্টার নামে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার। বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করার পর শুরু হবে ট্যাঙ্কারটি থেকে অক্টেন খালাস। এছাড়া বুধবার রাতে মালয়েশিয়া থেকে হাই সালফার ফুয়েল অয়েল নিয়ে ইস্টার্ন কুইন্স নামে আরেকটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে অন্তত 36টি জাহাজ। ঢাকা মহানগরী সহ মেট্রোপলিটন এলাকার কয়েকটি স্কুলে জ্বালানি সাশ্রয় পরীক্ষামূলকভাবে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তবে অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের যথারীতি স্কুলে আসতে হবে বলেও জানান তিনি। সকল পরীক্ষা হতে হবে শিক্ষাবর্ষের মধ্যেই। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি সাশ্রয়ে অনলাইনে স্কুলের কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে অংশ নেন রাজধানী ঢাকার নামকরা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, অংশীজনের পরামর্শ অনুসারে রাজধানীর প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাস চলবে। তাহলে আমরা শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। এটা করোনা না যে আমরা জোর করেই করবো। ইটস এ প্ল্যানিং এডুকেশন। দোজ হু ক্যান অ্যাফোর্ড, especially the good, renowned and huge crowded school, those students comes with the car. এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিল মিল্লাত তারা উইলিংলি জয়েন করতে চাচ্ছে। কলেজ ছাত্রছাত্রীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করা নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় তিনি বলেন, সেশন জট নিরসনে কাজ করছে সরকার। আর হেলিকপ্টারে নয়, এখন থেকে ক্লাসের কার্যক্রম সিসিটিভিতে মনিটরিং করা হবে বলেও জানান তিনি। ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আমার টিচাররা ঠিকমতো ক্লাস করছে কিনা, করাচ্ছে কিনা, স্টুডেন্টরা রেসিপ্রোকাল কিনা, এগুলি আমি মনিটরিং করব। কারণ আমার টিচাররা ঠিকমতো পড়াতে হবে, তাদের ক্লাসরুম টিচিং এটা রেকর্ড থাকতে হবে, আর্কাইভে থাকতে হবে। আমি র্যান্ডম স্যাম্পলিং করব, করে দেখব টিচার ঠিকমতো পড়াচ্ছে কিনা। It is very simple. এটা নিয়ে এত ভিতর কি আছে? অনেকে এটা নিয়ে রোল করছে। আমি টিচাররা ক্লাস করাচ্ছি কিনা এটা আমি দেখব, আমাকে দেখতেই হবে। স্টুডেন্টের সাপোর্ট কিনা আমি দেখতে হবে না? এখন কি আগের দিন রয়েছে যে আমি ঘুরে ঘুরে দেখবো? এখন কি আগের দিন রয়েছে আমি হেলিকপ্টার নিয়ে যেতে হবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনে শিক্ষকদের পাঠদানে আরো মনোযোগী হবার আহ্বান জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ জুড়ে আবারও বাড়ছে সংক্রামক রোগ হাম। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি হওয়ায় উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। সরকারি হাসপাতালে আইসোলেশন বেডের সংকট আর পর্যাপ্ত শিশু বেড না থাকায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে ছুটছেন তারা। তবে চিকিৎসকরা বলছেন, হাম মোকাবেলায় 9 মাসের পরিবর্তে এখন টিকা দেয়া হচ্ছে 6 মাসেই। এদিকে গেল 24 ঘন্টায় হামে মারা গেছে 7 জন শিশু, নতুন আক্রান্ত 1829 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মেজবা রহমানের রিপোর্ট।
জ্বর, সর্দি, কাশির সঙ্গে শরীরে লালচে ফুসকুড়ি এসব উপসর্গ নিয়েই প্রতিদিনই হাসপাতালে আসছে শিশু রোগীরা। তবে পর্যাপ্ত বেড না পেয়ে হাসপাতালের কাউন্টারেই অপেক্ষার প্রহর গুনছেন অনেকেই। এদিকে হাসপাতালে পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ডের অভাবে সংক্রমিত রোগীদের রাখা হচ্ছে সাধারণ ওয়ার্ডেই, জানিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। ডাক্তার বলতেছে বাচ্চার অবস্থা খারাপ, বাচ্চা আইসিইউ লাগবে, বাচ্চা রক্ত নাই, মানে কি বলবো, মানে বলার আমার কোনো বাসায়। অসুস্থ আজকে অনেক দিন যাবতে আমরা ঢাকা অন্য একটা হসপিটাল ভর্তি ছিলাম, প্যানকেয়ারে 4 দিন পরে এখানে আসছি আজকে 3 দিন। ডাক্তার তো ওষুধ দিতেছে, ইনজেকশন দিতেছে, এতটুকু, আর কিছু বলতেছে না এখন। হামের চিকিৎসায় হাম ওয়ার্ডের পাশাপাশি বিশেষ আইসোলেশন সেন্টার তৈরি হলেও শিশু মৃত্যুর ঘটনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। হাম ইউনিটে 236 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে বর্তমানে 68 জন আছে, বাকিরা ভালো হয়ে চলে গেছে। আমি যতটুকু জানি অফিসিয়ালি 2-1টা বাচ্চা হয়তো এক্সপায়ার করেছে। আর আমাদের এখন 68-এর মধ্যে ভর্তির মধ্যে 14টা আইসিইউতে আছে, বাকিগুলো নর্মাল বেডে আছে। আর গত 24 ঘন্টায় আমাদের 12টা রোগী হামের ভর্তি হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে আমার সাজেশন থাকবে যে একটা বাসায় যদি 3-4টা বাচ্চা থাকে, একটা বাচ্চা মিজেলস হলে ওকে আইসোলেট করে ফেলা, যে অন্য বাচ্চাগুলো যাতে কন্ট্যাক্টে না আসে, কারণ এগুলো তো ড্রপলেট হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এবং আশেপাশের যে বাড়িঘরগুলো আছে সেগুলোতে বাড়িতে যেন না যায়। আইসোলেশন একটা বড় কথা। ওই বাচ্চা যদি দেখা যায় রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, ডায়রিয়া হচ্ছে না, বা অন্য কোনো সমস্যা হচ্ছে না, তো ভালো, অটোমেটিকলি ভালো হয়ে যাবে। দেশের প্রতি জেলায় ছড়িয়ে পড়া হাম মোকাবিলায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা অভিভাবকদের। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। 24 ঘন্টা না পেরোতেই হুমকির মুখে পড়েছে ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি। ইরানের ওপর আমেরিকার হামলা বন্ধ হলেও লেবাননে থামছে না গণহত্যাকারী বর্বর ইসরায়েলের হত্যাযজ্ঞ। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলায় হতাহত হয়েছে 1200-রও বেশি লেবানিজ। তবে ইরান ও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে আবারও হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। লেবাননের সাথে ইসরায়েল আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও আতঙ্ক আর উদ্বেগ বেড়েই চলেছে। আবারও কি যুদ্ধে জড়াবে আমেরিকা ইরান? ভেস্তে যাবে কি যুদ্ধবিরতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। নতুন করে আবারও ইরানের হুঙ্কার। তবে এবার যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান সাফ জানিয়েছে ইরান আমেরিকা যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ লেবানন, তাই হিজবুল্লাহ ও লেবাননকে একা ছাড়বে না তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি যুদ্ধবিরতি শর্তের বাইরে লেবানন। আর এই অজুহাত দেখিয়ে বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই লেবাননের দফায় দফায় বিমান হামলা চালিয়ে 250-র বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। এতে ক্ষুব্ধ ইরান সেদিনই সাফ জানিয়ে দিয়েছে লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি মানবে না তারা। একই সাথে আবারও বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এতে আতঙ্ক আর উদ্বেগ দেখা দিয়েছে যুদ্ধবিরতি কি চলবে নাকি ভেস্তে যাবে? আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা ও ইরান? কি বলছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান? কি বলছে ইউরোপ সহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়? বিশ্লেষকরা বলছেন লেবাননে হামলা হলেও ইরানের সাথে আবারও নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে চাইবেন না নিজ দেশে রাজনৈতিক চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলকে থামাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। অবশ্য পুরনো সেই অজুহাত কণ্ঠে এনে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যেতে চান তিনি। পাল্টা হুমকিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামনে একটি পথ খোলা আছে। হয় লেবাননে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, নতবা ইসরায়েলের সাথে তাল মিলিয়ে যুদ্ধবিরতি ভাঙতে পারবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন একসাথে দুটি সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই, যুদ্ধ নয়তো যুদ্ধবিরতি, এই দুটির যে কোনো একটি বেছে নিতে হবে। লেবাননে হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও। দেশটির সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে লেবাননকে আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হয় না। গেল 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 3000-এর বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটিতে একদিনের শোক দিবস ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম।
লেবাননের ওপর ইসরায়েলের হামলা ও গণহত্যায় নিন্দা জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, কাতার, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। গণহত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ এনেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেই সাথে ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সাথে সহযোগিতামূলক চুক্তি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। ঘোষণা দেন ইরানের দূতাবাস খোলার। কড়া নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবাননকে দ্রুত যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। এমন অবস্থায় যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা আবারও হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্ব বাণিজ্য পথটির দুই পাশে আটকা পড়েছে 426টি তেলবাহী ও 53টি গ্যাস ট্যাঙ্কার। এমন টানাপোড়েনের মাঝেই যুদ্ধবিরতি আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের ইসলামাবাদে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ আমেরিকার প্রতিনিধি দল, যাচ্ছে ইরানের প্রতিনিধিরাও। বৈঠক শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, শর্ত মেনে ইরান চুক্তিতে না গেলে আবারও হামলা চালানো হবে। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার। এজন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে শীঘ্রই আলোচনা করা হবে। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক সক্ষমতা না থাকা ও আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে সফল হতে পারেনি। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব বলেন তারা। তথ্য সম্প্রচার মন্ত্রী আরও জানান, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার, তবে স্বাধীনতা ও নৈরাজ্যের পার্থক্য অনুধাবন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ হলেও তারা অনির্বাচিত ছিল, তবে বর্তমান সরকার নির্বাচিত হয় তারা আমলাতন্ত্র মোকাবেলা করতে পারবে। এক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নজরদারি থাকতে হবে বলেও মনে করেন তিনি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কার অব্যাহত রাখতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কি করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে চাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। এদিকে শেরপুর 3 আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। উপনির্বাচনের মোট 151 কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,215 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 57,159 ভোট। এর আগে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটের সংখ্যা 4,50,309 জন। মোট ভোট পড়েছে 1,91,616টি। বিএনপি জনগণের রায় নিয়ে দ্বিচারিতা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বলেন, গণভোট নিয়ে সংসদে বসে যে সংকট তৈরি করেছে তা নিরসনে 11 দল রাজপথে নামতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহবাগে গণভোটের রায় কার্যকরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনে এসব কথা বলেন তিনি। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সারা দেশে সপ্তাহব্যাপী চলবে এই কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঐক্যের শীর্ষ নেতারা। তারা বলেন, গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার নিশ্চিত না হলে পুরনো ফ্যাসিবাদ ফিরবে নতুন কোনো রূপে। এমন সময় তারা গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত দেশবাসীকে নিয়ে রাজপথে সরব থাকবে বলে হুঁশিয়ারি দেন। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিএনপি পতিত আওয়ামী লীগের রূপে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। আজকে যেমন আপনি আপনার মন্ত্রীরা বলছে গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছেন, তার অর্থ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে পার্লামেন্টে। এই গণভোট বাতিল করার অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন ভোটে আপনি পক্ষে ভোট দেননি। তা না হলে আমরা ধরে নেব যে আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করছেন।
রাজধানীর তুরাগের রানাভোলা আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় 6:30টার দিকে বস্তিটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়াও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীতে উৎসব মুখর পরিবেশে উদ্বোধন হয়েছে 21তম ঢাকা ট্রাভেল মার্টের। সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও পদ্মা হলে শুরু হয় এবারের আয়োজন। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্যুরিজম। মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল MHTC মালয়েশিয়া হেলথ কেয়ার উইকের অংশ হিসেবে মেলায় অংশ নিয়েছে IHH হেলথ কেয়ার, সানওয়ে মেডিকেল এবং ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো। মালয়েশিয়ার উন্নত চিকিৎসা সুবিধার তথ্য পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা ও অতিথিরা। বিশেষ করে সাশ্রয়ী খরচ এবং সহজ ভিসা প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানতে প্যাভিলিয়নে ভিড় করেন তারা। মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি মোট 90টি প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন রকমের প্যাকেজ ও মূল্য ছাড়ের অফার রেখেছে প্রতিষ্ঠানগুলো। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। 22 থেকে 25 এপ্রিল অথবা 5ই মের মধ্যে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসরটি। প্রিমিয়ার লিগের 12টি ক্লাবের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনায় বসেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সেখানে ক্লাবগুলো সম্মতি দিয়েছে লিগে খেলার। মানিক মাহমুদের রিপোর্ট। গত বছর বিসিবির নির্বাচনে জয়ী আমিনুল ইসলাম বুলবুলের কার্যনির্বাহী পরিষদকে অবৈধ দাবি করে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট বয়কট করেছিল মোহামেডান, আবাহনী সহ বড় ক্লাবগুলো। এতে শঙ্কায় পড়েন ক্রিকেটাররা। গত 7 এপ্রিল আগের বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব নেওয়ার 3 দিনের মধ্যেই সিসিডিএমের সাথে বৈঠক করে লিগ শুরুর উদ্যোগ নেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। আগামী সোমবার জানা যাবে দলবদলের তারিখ। 12টি দলের ওয়ানডে আসর হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। সবগুলি ক্লাব এগ্রি করছি যে কোনো ডেটেই আমরা দলবদল করব এবং মোস্ট প্রবাবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে। যে সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, তারপরে টেস্ট রয়েছে পাকিস্তানের সঙ্গে, তো অনেকগুলো বিষয় এখানে জড়িত। তো ডেটটা এখনও একটা আলোচনা স্টেজে রয়েছে। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। তা আমাদের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি আন্নান ভাই সহকারে সবাই মিলে, যে খেলাটা যদি মে মাসের 5 তারিখ থেকে শুরু হয় আমাদের সকলের জন্য ভালো হয়। বৃষ্টির মৌসুমে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কায় একসাথে 6 মাঠে লিগের খেলা চায় ক্লাবগুলো। ওয়ানডে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির বড় প্ল্যাটফর্ম এই লিগ মনে করেন ক্লাব প্রতিনিধিরা। তাই লিগে থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার। বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথেই রাজি হয়েছে ফরেন প্লেয়ার না খেলানোর জন্য। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সুতরাং আমাদের দেশের প্লেয়াররা প্রথম দিন 3টা ম্যাচ, পরের দিন 3টা ম্যাচ না হয়ে যাতে 6টা মাঠেই একসাথে প্রিমিয়ার লিগটা পরের দিন যাতে রিজার্ভে থাকে। উন্নত হচ্ছে লিগ চলাকালীন চিকিৎসা ব্যবস্থা। লিগে অংশ নেওয়ার অর্থ বাড়ছে ক্লাবগুলোর। গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এইবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকায়। ফুড সমস্যা, সবসময় আমরা বিকেএসপি বা দূরে যেখানেই খেলি আমাদের খাওয়ার খুব কষ্ট হয়, যেহেতু আমাদের লিস্টের ম্যাচ এগুলি। এবার থেকে বিসিবি সেই ফুডটাও আমাদেরকে প্রোভাইড করবে। আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার, সেটা একটা অ্যাম্বুলেন্স, যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিটা ইনশিওর করতে পারেন। বিসিবির সাথে সভায় 2টি ক্লাব বাদে উপস্থিত ছিলেন প্রিমিয়ারের বাকি 10 ক্লাবের প্রতিনিধিরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ঘরোয়া আসরে ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি বাড়ছে 70 থেকে 100 ভাগ। বিসিবির দায়িত্ব নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক মিটিংয়ে জাতীয় ক্রিকেট লিগে বেতন বাড়িয়েছে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি। দেশের প্রথম শ্রেণীর লিগ জাতীয় ক্রিকেট লিগ, যা NCL নামে পরিচিত, সেখানে খেলছে 8টি বিভাগীয় দল। 8টি দলের ক্রিকেটারদেরই এই বর্ধিত বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। চুক্তিভুক্ত ক্রিকেটাররা 3টি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাবেন। জাতীয় ক্রিকেট লিগে ক্যাটাগরি A ক্রিকেটাররা আগে মাসে বেতন পেতেন 35,000 টাকা, এখন পাবেন 65,000 টাকা। ক্যাটাগরি B ক্রিকেটারদের বেতন 30,000 থেকে বেড়ে হয়েছে 50,000 টাকা, আর ক্যাটাগরি C ক্রিকেটারদের বেতন 25,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 40,000 টাকা। একই সাথে প্রথম শ্রেণী ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আগে ম্যাচ ফি 75,000 টাকা ছিল, এখন ম্যাচ ফি করা হয়েছে 1 লাখ টাকা। নতুন পারিশ্রমিক কাঠামো 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। ফলে চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্রিকেটাররা
সেই তারিখ থেকে সমন্বয় করে অর্থ পাবেন। নারী ক্রিকেটারদের ঘরোয়া আসরে পারিশ্রমিকও বেড়েছে। নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটাররা ঘরোয়া টি-20 ম্যাচে 10,000, ওয়ানডেতে 15,000 এবং লঙ্গার ভার্সন ম্যাচে পাবেন 20,000 টাকা। এছাড়া ঘরোয়া আসরে চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক বেতন 30,000 থেকে বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। সংবাদ শেষ করব আমরা। যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় 2 পুলিশের মৃত্যুদণ্ড। হাতি খুনের মামলায় ফয়সাল করিমের অস্ত্র আইনে 10 বছরের কারাদণ্ড। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাতিল। জামুকা সংশোধনী বিলে পাক বাহিনীর সহযোগীর তালিকায় জামাত। বিরোধী দলের ওয়াকআউট। জ্বালানি তেলের হাহাকার চলছেই। খাদ্য সংকটের শঙ্কা ব্যবসায়ীদের। 3 দিন করে অনলাইন অফলাইন ক্লাসের পরীক্ষামূলক সূচি ঘোষণা শিক্ষামন্ত্রী। সরকারের মোকাবেলার চেষ্টার মাঝেও হামে আরও 7 শিশুর মৃত্যু। সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটছেন অভিভাবকরা। ইসরায়েলি গোলায় লন্ডভন্ড লেবানন। যুদ্ধবিরতি আলোচনায় ইসলামাবাদে বসছে ওয়াশিংটন ও তেহরান। চুক্তিতে না এলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।